দুদিন পর পর বউ নিয়ে এত শ্বশুরবাড়ি দৌড়ানোর কি আছে? গতকাল ঈদ গেল, আর আজই বলা নেই কওয়া নেই সকাল সকাল সেখানে চলে যেতে হবে। তা তোর বউয়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? গেল তো গেল, অথচ ফেরার সময় স্বামীর সাথে না এসে তাকে একা পাঠিয়ে দিল। কোন আক্কেলে? তুই এখন ছোট বাচ্চাকে নিয়ে আবার অতদূর ছুটবি? রাগত স্বরে ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে থামলেন শাহানা। তনিকে জেবা নিজের সঙ্গে নিয়ে গিয়েছে তৈরি করে দিতে। তৈমুর বসে আছে মায়ের ঘরে, ঠিক মায়ের সামনে। ছেলের নীরবতায় রাগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো শাহানার। দাঁতে দাঁত চেপে ফের বললেন, তোর বাবা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, আর আমাকে রেখে গিয়েছে তোদের এমন অধপতন দেখার জন্য। দিন দিন আমাকে খুব অসহ্য লাগছে, তাই না? কথার উত্তর দিতে মুখ ব্যথা করে। দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। মনটা তার ভীষণ খারাপ। বিয়ের বেশ কয়েক মাস পার হলেও অন্য সব শালি দুলাভাইদের মতো উষার সাথে তেমন একটা সখ্যতা গড়ে ওঠেনি তার। সৌজন্যতার খাতিরেও তার সাথে কখনো দুটো কথা বলতে আসেনি উষা। কেমন যেন অহংকারী অহংকারী একটা ভাব ছিল মেয়েটার মধ্যে। তবুও মেয়েটার নির্মম পরিণতির জন্য খুব খারাপ লাগছে তৈমুরের। তবে মা যে তার ওপরে রেগে গিয়েছে তা সে বুঝে গেছে। হুট করেই বলে উঠল, প্রথমে ছোট বোন উষা মারা গেছে আম্মা। আজ পোস্টমর্টম শেষে তাকে দাফন করা হয়েছে। ছেলের কথায় ভড়কে গেলেন শাহানা। সজাগ দৃষ্টিতে তার পানে তাকালেন, শুধালেন, কি বললি? মারা গিয়েছে? হ্যাঁ। মুহূর্তেই ভেতরটা কেঁপে উঠল ওনার। মৃত্যু সংবাদ শুনলেই শাহানার কষ্ট হয়। ভেতরে ভয় জমে, মৃত্যু ভয়। দেহের সাথে কণ্ঠস্বরেও কম্পন ধরল। ছোট বোন? তাহলে তো মেয়ের বয়স খুবই কম। হঠাৎ করে মারা গেল কিভাবে? পূর্ণ দৃষ্টিতে মায়ের পানে তাকালো তৈমুর। দ্বিধান্বিত কণ্ঠে বলল, আগে আমি কথা দিন আম্মা, এ বিষয়ে কখনো আপনি প্রথমের সামনে কিছু বলবেন না, ওকে এ প্রতিপন্ন করবেন না, কাউকে জানাবেন না। অন্যের মুখে এসব শুনলে উনি আরো বেশি কষ্ট পাবেন। তাকে কেন হেয় করব? আমি এতটাও খারাপ নই যে মানুষের দুর্বলতা নিয়ে খোঁটা দিব। আত্মহত্যা করেছে। সকালে বাড়ির কাছের মেয়ে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখেন ফ্লোরে রক্ত ভেসে আছে। তার চিৎকারে সবাই ওখানে গিয়ে উপস্থিত হয়। তারপর হাসপাতালে নিতে মৃত ঘোষণা করে ডাক্তাররা। চমকে গেলেন শাহানা। প্রশ্ন ছুড়লেন, কি বলছিস তৈমু? অতটুকু একটা মেয়ে এমন নির্মম কাজ করলো, কিন্তু কেন? শুরু থেকে ঘটে যাওয়া সকল ঘটনাই মাকে খুলে বলল তৈমুর। সেসব শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল শাহানার। চোখ দুটোও ভিজে উঠেছে। ভারাক্রান্ত মনেই বললেন, এইটুকু একটা মেয়ের জীবনে এত কিছু ঘটে গেছে, কিভাবে সহ্য করলো এসব? আল্লাহ, এই অবুঝ মেয়েটাকে মাফ করে দিও। থেমে পুনরায় শুধালেন, মেয়ের বাবা মায়ের কি অবস্থা? নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। এত বছর ধরে একটা মেয়েকে বড় করা তো আর কম ঝক্কির কাজ না। সেই মেয়ের হঠাৎ এভাবে মৃত্যু মেনেও তো নেওয়া যায় না। হ্যাঁ, ভেঙে পড়েছে। বাবা তো কবরের উপরে কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন। অনেক কষ্টে বাড়িতে নেওয়ার পর একেবারে শান্ত হয়ে গেলেন। কথা বলা বন্ধ করে দিয়েছেন। আর শাশুড়ি মা দাঁড়ানো অবস্থাতে জ্ঞান হারিয়ে শক্ত মেঝের ওপর পড়ে মাথা ফাটিয়ে ফেলেছেন। এখন বাড়িতে ওনার জন্য আলাদা নার্স রাখা হয়েছে। এমন একটা অবস্থায় তনিকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? কে সামলাবে ওকে? বাসায় ওর নানু এসছে, ওখানে থাকবে কিছুদিন। ভাবিও খুব কান্নাকাটি করছে, না নিয়ে গেলেই নয়। সম্মতি প্রকাশ করলেন শাহানা। সব রাগ ক্ষোভ উবে গিয়ে সেখানে ঠাঁই পেল কষ্ট, আফসোস। মেয়েটা বৌভাতের অনুষ্ঠানে এসেছিল, কিন্তু শাহানার স্পষ্ট তার চেহারা মনে নেই। ছেলের বিয়ে শুরুতে মেনে না নেওয়ার তার শ্বশুরবাড়ির কারোর সাথেই খুব একটা ভালো পরিচিত নন তিনি। যেবা তনিকে নিয়ে শাশুড়ির ঘরে এলো, বলল, এই যে নিয়ে এসেছি ওনাকে। ভাবির আগমনে উঠে দাঁড়ালো তৈমুর। এগিয়ে গিয়ে কোল থেকে তুলে নিল তনিকে। তারপর সকলের থেকে বিদায় নিয়ে চলে এলো নিচে গাড়ির কাছে। গন্তব্য শ্বশুরবাড়ি। উথমির বাবার পাশে এসে বসেছে 2-1 মিনিট হবে। বিকেলের রোদে ধরণীর লাবণ্য যেন বৃদ্ধি পেয়েছে। বারান্দার ছোট ছোট গাছপালা বাতাসের সাথে হেলে দুলে নাচছে। ঘাড় ঘুরিয়ে বাবার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল উথমি। হাতে খাবারের প্লেট, চিংড়ি মাছ ভুনা, সরিষা ভর্তা, মুরগির ঝোল আর ভাত রেঁধেছে আছিয়া। উথমি সরিষা ভর্তা দিয়ে কিছু ভাত মাখল। বাবার উদ্দেশ্যে বলল,
খাবার এনেছি, সেই সকাল থেকে না খাওয়া তুমি। শরীরেতেও অসুখ বাঁধাবে বাবা। হাঁ করো দেখি, আজ আমি তোমায় নিজ হাতে খাইয়ে দিব। মেয়ের পানে তাকালেন রায়হান কবির। চোখে এখনো অশ্রু চিকচিক করছে ওনার। মুখশ্রী শুকিয়ে গিয়েছে। ভাঙ্গা কণ্ঠে বললেন, উষা যে মরে গেছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রে মা। বাবা হিসেবে নিজেকে খুব অপদার্থ মনে হচ্ছে। তোদের সবাইকে আমি একসাথে এক নিয়মে বড় করেছি, অথচ ও কিভাবে বিগড়ে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিল। পরিবারে এত আপনজন থাকতে কখনো কাউকে কিছু জানালো না, সবসময় নিজের জীবন নিজে নিয়েই ভুলভাল সিদ্ধান্তই নিল। ওর এমন খারাপ অবস্থাতেও আমরা সব মেনে নিয়েছি, তারপরে কেন আত্মহত্যার পথ বেছে নিল বলতো? ও তো মরে গিয়েছে ঠিকই, কিন্তু এদিকে দুনিয়ার সামনে নিজের বাবাকে অপদার্থ বাবা হিসেবে দায়ী করে রেখে গেল, মাকে করে দিয়ে গেল অর্ধ পাগল। এভাবে নিজেকে দোষারোপ করো না বাবা। তোমার জীবনে তুমি সর্বদাই সঠিক ছিলে। তুমি সঠিক না থাকলে ভাইয়া আর আমি এত দূর পর্যন্ত কিভাবে পৌঁছাতাম বলো? হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি সংসারের সকল সন্তান একরকম হয় না, ভালো হয় না। ওর জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্ত নিজে নিজে নিয়েছে, যা চাইলেই আমরা আর শুধরে দিতে পারবো না। মৃত মানুষকে ফেরানোর শক্তি যে আমাদের নেই, বরং আমরা শুধু পারবো ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতে। নিজেকে কষ্ট দিও না বাবা। আমার জীবনে তো তুমি, ভাইয়া, তাইমুর সাহেব ছাড়া আর কেউ নেই। তোমাদের মধ্যে কারো কিছু হয়ে গেলে আমার কি হবে? তোমাকে অনেক দিন বাঁচতে হবে বাবা। হা করো দেখি। মেয়ের মাথায় হাত রাখলেন রায়হান কবির। উথমির তুলে দেওয়া লোকমা মুখে নিয়ে শব্দ করে কেঁদে উঠলেন। উথমি কিছুই বলল না। প্রিয় মানুষদের কান্না দেখলে সে নিজেকে কখনো সামলাতে পারে না, তারও যে খুব কান্না পায়। কেয়া বেগমের অবস্থা পাগল প্রায়। ওনার মুখ বেঁকে গিয়েছে। স্পষ্টভাবে কথা বলতে না পারলেও পাগলামি কিছুতেই কমছে না। সন্ধ্যায় ঘুম ভাঙ্গার পর থেকেই আশেপাশের সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করছেন, উষা, আমার উষা কই? আমার মেয়েকে তোমরা আমার কাছে এনে দাও। উষা। অনেক চেষ্টার পরেও ওনাকে থামাতে না পেরে ব্যর্থ হলেন নার্স। ঘুমের ইঞ্জেকশন দিতে না পেরে সিরিঞ্জ হাতেই দরজার কাছে এসে গলা উঁচিয়ে ডাকলেন, কেউ একটু এই ঘরে আসুন প্লিজ। উনি খুব পাগলামি করছে, কাছেও যাচ্ছে না। এদিকে ঘুমের ইঞ্জেকশন না দিলে পাগলামি আরো বাড়বে। ডাক শুনে উথমি নিজেই এসে উপস্থিত হলো সেখানে। নিক সংকোচে এসে বিছানায় মায়ের সম্মুখে বসল। আদুরে গলায় ডাকলো, মা। এই তো উথমি, আমার উষা কোথায়? ডাক না ওকে। মায়ের বাঁকানো মুখে বলা কথার ধরন দেখে শরীরটা অবশ হয়ে আসার উপক্রম হলো উথমির। অনেক কষ্টে নিজেকে সামলে নেয়ার প্রচেষ্টায় ব্যর্থ হলো। আচমকা সে মাকে জড়িয়ে ধরল। কান্না জড়িত কণ্ঠে বলল, এমন কেন করছো মা? সারা জীবন তোমাকে দেখে এসেছি কঠিন একজন মানুষ হিসেবে, অথচ আজ তুমি এভাবে ভেঙে পড়ছো। সত্যটা তো তুমি জানো মা, উষার নেই, ও মারা গিয়েছে। সবাই মিলে সেই দুপুরে ওকে অন্ধকার কবরে রেখে এসেছে। ও নেই মা, তুমি দয়া করে এমন করো না। রেগে গেলেন তিনি। কথাটা শোনার পর বড় কন্যাকে আর কিছুতেই সহ্য হচ্ছে না। রাগত স্বরে বলে উঠলেন, একদম আমার মেয়ের নামে মিথ্যা বলবি না। আমি জানি তুই ওকে একদম সহ্য করতে পারিস না, এই জন্য ওকে মৃত বানিয়ে দিলি। শব্দ করে কেঁদে উঠল উথমি, কিন্তু মাকে সে কিছুতেই ছাড়ল না। একসময় সেই কান্নার শব্দে নিভে গেল কেয়ার। ক্রোধ লুপ্ত হলো। মেয়ের রক্তাক্ত নিথর দেহ, ডাক্তারের বলা কথা মনে পড়তেই তিনিও কাঁদতে লাগলেন। ক্রন্দনরত কণ্ঠে বললেন, এত ভালোবাসা দেওয়ার পরও এভাবে চলে গেল ও। এটাই কি আমাদের ভালোবাসার প্রতিদান? ওর রেখে যাওয়া এই শূন্য স্থান কিভাবে পূর্ণ হবে? বাকি দিনগুলো আমি বাঁচবো কিভাবে? ও আল্লাহ। কেঁদে কেঁদে বিলাপ করতে করতেই দেহখানা ঘুমে নেতিয়ে পড়ল কেয়ার। নার্স সুযোগ পেয়ে ওনার দেহে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছে। ঘুমিয়ে যেতেই নার্স ঠিকমতো শুইয়ে দিল ওনাকে। উথমির উদ্দেশ্যে বলল, আরে চিন্তা নেই, আপাতত আজকের রাত আর ঘুম ভাঙবে না ওনার। উথমি অতি কষ্টে টোট কামড়ে নিজের কান্না থামালো। মায়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বাড়ি থেকে তনিকে নিয়ে ফিরেই আছিয়ার কোলে তাকে হস্তান্তর করে সোফায় বসে পড়ল তৈমুর।
গাড়িতে এসি থাকলেও ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে তার। এখান থেকে বাড়ির দূরত্ব তো আর কম নয়। বারবার আসা যাওয়া কি কম ঝাক্কি ঝামেলার কাজ? চুমকি এসে বিষণ্ণ মুখে শরবতের গ্লাস সেন্টার টেবিলের ওপর রাখল। তেস্টার চোটে গ্লাসটি হাতে নিয়ে এক নিঃশ্বাসে শরবতটুকু পান করল তৈমুর। তারপর বলল, উথমি কোথায়? বড় আপা, আপাই তো। কথাটি শেষ করার আগেই উথমির আগমন ঘটল সেখানে। চুমকি তাকে দেখতেই বলে উঠল, ওই যে আপাই আয়া পড়ছে। চুমকির কথায় সেদিকে ফিরে তাকালো উথমি। স্বামীকে দেখতেই এগিয়ে এসে পাশে বসল। জিজ্ঞেস করল, তনিকে এনেছেন? চুমকি সেখান থেকে গ্লাস নিয়ে চলে গেল। তৈমুর উত্তর দিল, হ্যাঁ, তার নানু নিয়ে গেল। ঘরে এসে ফ্রেশ হয়ে নিন, খিদে পেয়েছে না? আমি খাবার আনছি। কেন, খেয়ে এসেছেন? স্বামীর কাঁধে মাথা রাখল উথমি। এক হাত জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল, আজ এখানে থাকি। মায়ের ঘুম ভেঙে গেলেই পাগলামো করছে। বাবাও নীরবে শুধু চোখের পানি ফেলছে। ফেরার পর থেকে বসে আছে বারান্দায়। অনেক কষ্টে অল্প কিছু খাইয়েছি বিকেলে। এই মুহূর্তে কিভাবে চলে যাই বলুন? দ্বিমত করল না তৈমুর, সায় দিল। বাঁধন শক্ত হলো উথমির। শার্টের হাতায় মাথা ঘষে আহত স্বরে বলল, না, আপনি কোথাও যাবেন না। আমি কিছুতেই একা একা ঘুমোতে পারবো না। আজ থেকে যান এখানে। তা কি করে হয় উথমি? হয়, আমি যা বলেছি তাই। আপনি এখানেই থাকছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একসাথে বাড়ি ফিরবো। তৈমুর আর স্ত্রীর বিপরীতে কিছু বলতে পারল না। ভেবে দেখল, সত্যি এই মুহূর্তে এখান থেকে তার চলে যাওয়া উচিত হবে না। তারও তো একটা দায়িত্ব আছে। রাতে 8টা বাজতেই কাজ শেষ করে চুমকি চলে গেল। আসিয়া এবং নার্স দুজনেই শুয়ে পড়লেন উষার ঘরে। অত্যন্ত খারাপ বিষাদময় একটি দিন পেরিয়ে আকাশে সূর্য উদিত হয়ে জানান দিল নতুন দিনের আগমনী বার্তা। আসিয়ার হাতে হাতে সকালে নাস্তা তৈরি করে আগে বাবা মাকে খাওয়ালো উথমি। তারপর বাকি সবার খাওয়ার শেষে হতেই সোফায় এসে বসল। উষার রেখে যাওয়া কল রেকর্ডটা গতকাল রাতেই সে তৈমুরকে শুনিয়েছে। কোনো মতে ক্ষুধা নিবারণ করে সোফায় এসে বসেছে উৎস। ছোট বোনকে দেখতেই বলল, ভাবছি মাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। মুখের এক পাশ বেঁকে গিয়ে এসে দেখেছিস? হ্যাঁ, গতকালই করে দেওয়া উচিত ছিল। ভেবেছিলাম একবার, কিন্তু হাসপাতালে একা একা তো আর রেখে দেওয়া যায় না। কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে, তাই আর। থামল সে। আমতা আমতা করে উথমি বলল, তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। কি? সময় নিল না উথমি। সেই রেকর্ডটা সম্পূর্ণ শোনালো ভাইকে। রেকর্ডটি শুনতেই পিলে চমকে উঠল উৎসর। বলল, উষার কণ্ঠস্বর? এই রেকর্ড তুই কোথায় পেলি? হোয়াটসঅ্যাপে। মৃত্যুর আগে মায়ের মোবাইল দিয়ে আমায় পাঠিয়েছে ও। গতকাল বিকেলেই পেলাম। থামল উথমি, পুনরায় বলল, তোমার আজই থানায় যাওয়া উচিত ভাইয়া। সব প্রমাণ আমাদের কাছে আছে। এভাবে তো আর চুপ করে বসে থাকা যায় না। অপরাধীদের কিছুতেই খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া যায় না। কাউকে ছেড়ে দেওয়া উচিত নয়। তুমি ওই ওসির সঙ্গে কথা বলো। এসব কিছু আমি তোমাকে পাঠিয়েছি, দেখো। এগুলো নিয়ে দেখাও তাদের। কিন্তু সবকিছুতে কিন্তু কিন্তু করো না তো ভাইয়া। মনে আছে পুলিশ যখন রাফান নামের সেই ছেলেটাকে ধরে এনেছিল, তখন সে কি বলেছিল? পুরো দোষ উষার চরিত্রের সাথে লেপ্টে দিয়ে নিজে বেঁচে গিয়েছিল। অথচ সব নষ্টের মূল সে। তার জন্যই তোমার সব টাকা পয়সা, মায়ের গহনাগাটি হারাতে হলো। এমনি এমনি তো আর তাকে ছেড়ে দেওয়া যায় না। এর শেষ আমরা দেখেই ছাড়বো। একটা মেয়েকে ঠকিয়ে তার ইজ্জত নষ্ট করে মেরে ফেলেছে। খুনিকে এভাবে খোলা আকাশের নিচে ছেড়ে দিলে তো হবে না। যত দূর যাওয়া প্রয়োজন যাব আমরা। নীরবে সেসব শুনল উৎস। বোন তার ভুল কিছু বলেনি। তৎক্ষণাৎ সে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। যা করার এক্ষুনি করতে হবে। তাই বসা থেকে উঠে দাঁড়ালো। যেতে যেতেই বলল, ঠিক বলেছিস তুই। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমার পরিচিতি উকিল আছে, ভার্সিটির বড় ভাই। আগে তার সঙ্গে কথা বলবো, পরে থানায় যাব। দরজা বন্ধ করে দে। বাবা মা আর তোর ভাবিকে আগে কিছু জানাস না। দরজা খুলে বেরিয়ে গেল উৎস। উথমি নীরবে দেখল ভাইয়ের প্রস্থান। রবের নিকট প্রার্থনা করল খুব শীঘ্রই যেন এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে। সময়ের ব্যবধানে মাস 1.5 পেরিয়েছে।
উষার মৃত্যু শোকের কাতরতা কাটিয়ে নতুন অতিথি বরণ করার উদ্যোগে ছড়িয়েছে বাড়ির সদস্যদের মনে। হাসপাতালের করিডোরে মুষ্টিবদ্ধ হাতের ওপর থুতনি ঠেকিয়ে চিন্তিত মুখে বসে আছে উৎস। তার ঠিক পাশেই তাকে ভরসা জোগানোর তাগিদে বসে আছেন বাবা মা। অপারেশন থিয়েটারের আলো কয়েক মিনিট পেরোতেই নিভে গেল। নার্স এসে জানান দিল সুসংবাদ। ছিল হয়েছে আপনার। চিন্তিত মুখগুলো থেকে তৎক্ষণাৎ আধার সরে গিয়ে ঠাঁই হলো আনন্দের। সকালে আচমকা রিনি তার মারাত্মক পেইন ওঠায় পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের সাহায্যে তাকে হাসপাতালে এনে ভর্তি করান রায়হান কবির এবং কেয়া বেগম। খবর পেয়ে অফিস থেকেই সোজা হাসপাতালে চলে আসে উৎস। তারপর থেকে এখানেই সে চুপটি করে বসা। তারও ঘণ্টাখানেক পর রিনি তাকে নর্মাল কেবিনে শিফট করা হলো। একে একে সবাই প্রবেশ করলো ক্যাবিনে। বাচ্চাকে রাখা হয়েছে মায়ের ঠিক পাশে। পেট ভরে মাতৃ দুগ্ধ পান করে সে এখন নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছে চারদিকে। কেয়া বেগম এসে কোলে তুলে নিলেন নাতিকে। শরীরের অবস্থা এখন আগের থেকেও যথেষ্ট ভালো ওনার। সেদিনের পর টানা 1 সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেয়া। মনে দুঃখগুলো না কমলেও দেহের সুস্থতার ঠিকই উন্নতি ঘটেছে ওনার। হাস্যোজ্জ্বল মুখে নাতির দিকে তাকিয়ে উৎফুল্ল স্বরে বলল, অবশেষে কোল আলো করে আমাদের বংশধর চলে এলো। আমার যে কি আনন্দ হচ্ছে না বৌমা। শাশুড়ির কথার বিপরীতে নিঃশব্দে হাসল রিনিতা। মায়ের কোল থেকে ছেলেকে নিজের কোলে তুলে নিল উৎসব। তাকে নিয়ে এগিয়ে গিয়ে বসলো স্ত্রীর পাশে। শুধালো, কেমন আছো রিনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও খুব ভালো, কিন্তু আমি যে দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম রিনি। এর জন্য আমার কাছে তুমি একটা উপহার কিন্তু পাওনা আছে। তুমি খুশি হয়েছো, এতেই আমি খুশি। কোনো উপহার আর লাগবে না। তা তুমি যাই বলো, উপহার আমি তোমায় দেবই। হাসিটা চওড়া হলো রিনিতার। রায়হান কবির এতক্ষণ ছটফট করছিলেন নাতিকে কোলে নেওয়ার জন্য। এবার যেন সেই সুযোগটা তিনি পেয়ে গেলেন। সেই ছেলের থেকে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিয়ে আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, এই তো আমার দাদু, তোমাকে কোলে নেওয়ার জন্য কতগুলো দিন আমি অপেক্ষা করেছি জানো। দাদার কথা যেন পছন্দ হলো না ছোট্ট সোনার। দাঁতহীন চল দেখিয়ে শব্দে চিৎকার করে কেঁদে উঠল সে। কেয়া বেগম স্বামীর ওপর রাগ দেখিয়ে বললেন, দিলে তো বাবুকে কাঁদিয়ে, দাও আমার কোলে। আমি কি করলাম? এখানে আমার দোষ কোথায়? তোমার আবার কিসের দোষ? বাচ্চারা তোমাকে পছন্দ করে না। তন্নির সময়ও ঠিক এমনই হয়েছিল। এমনকি উৎস আর উষাকে কোলে নেওয়ার পরও তারা এভাবেই কেঁদেছিল। বলেই থেমে গেলেন কেয়া বেগম। উষা। আজ অনেক দিন বাদে মেয়েটার নাম সশব্দে উচ্চারণ করলেন তিনি। রায়হান কবির হয়তো স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন, তাই প্রসঙ্গে বদলানোর উদ্দেশ্যে বললেন, পত্নী কিন্তু একদম কাঁদেনি, বরং আমার দিকে হা করে তাকিয়েছিল। আমার এখনো সে কথা স্পষ্ট মনে আছে। এমনকি মায়ের আগের সর্বপ্রথম বাবা ডাকটাই বেশ ভালো করে রপ্ত করে নিয়েছিল। কথায় কাজ দিল। কেয়া বেগম মুহূর্তেই নিজেকে সামলে নিলেন। স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, ও তো হয়েছে চরম বাপ ভক্ত মেয়ে, আর এর পেছনেও কিন্তু তোমার কারসারি ছিল। উৎস প্রথম মা ডাক শেখার কারণে তুমি উথমির সময় মাঝরাতে উঠে ওর ঘুম ভাঙিয়ে পুরো ড্রয়িং রুম জুড়ে হাঁটতে হাঁটতে ওর কানের কাছে শুধু বলতে, বাবা বলো মা, বাবা বলো। পুরনো দিনের কথা মনে পড়তেই শব্দ করে হেসে উঠলেন রায়হান কবির। অনেকদিন বাদে বাবা মাকে প্রাণ খুলে হাসতে দেখে উৎস আর রিনিতাও বেশ অবাক হলো। রিনিতাও শুধালো, টনি কোথায়? উৎস প্রতি উত্তর করল, ও আম্মার সাথে বাইরে। তোমার জন্য মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, পরে ওকে ভুলিয়ে ঘুম পাড়ানো হয়েছে। মাকে বলো ওকে নিয়ে আসতে। আমার মেয়েটার খিদে পেয়েছে কিনা কে জানে। ওর জন্য চিপস বিস্কুট কিনে এনো তো। মাথা নাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল উৎস। তার কিছুক্ষণ বাদেই ভেতরে প্রবেশ করলেন আছিয়া। মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন বেআইনের কাছে নাতিকে কোলে নিতে। তনির ঘুম ভাঙতেই সর্বপ্রথম সে মায়ের কাছে এসে বসল। তারপর শুধালো, ওরা তোমায় ব্যথা দিয়েছে আম্মু?
মেয়েকে দেখে মৃদু হাসলেন রিনিতা। দুদিকে মাথা নাড়িয়ে স্যালাইন লাগানো হাত দিয়ে মেয়ের গাল ছুঁয়ে দিল। কপালে চুমু খেয়ে বলল, না আম্মু, ব্যথা কেন দিবে? তুমি আমার জন্য কেঁদেছো শুনলাম। আমাকে তোমার কাছে আটতে দিচ্ছিল না নানু। ভাইকে দেখেছো? না। যাও গিয়ে দেখে এসো। তুমি তো আরেকজন খেলার সাথী পেয়ে গেলে মা। যাও দাদির কাছে যাও, তোমার ভাই ওখানেই আছে। আর হ্যাঁ, বাবা খাবার আনলে কিন্তু ভালো মেয়ের মতো খেয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা। বলেই তনি ছুটল ভাইকে দেখার উদ্দেশ্যে। উষার কেসটা কোর্টে এখনও চলমান। আইনজীবীর মাধ্যমে থানায় গিয়ে মামলা করার সপ্তাহ দুয়েকের মধ্যেই রাফান সহ আরও দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারও এক সপ্তাহ বাদে তাদের মাধ্যমেই গহনা গাটিগুলোও খুঁজে পেয়ে পুলিশ হস্তান্তর করে উৎসর কাছে। এতগুলো গহনা তারা একসঙ্গে বিক্রি করতে পারেনি। ভেবেছিল হয়তো ব্যাপারটা ধামাচাপা পড়ে গেলে তারপর না হয়। তবে পুরো ক্যাশ টাকাটা এখনও পাওয়া যায়নি। তার অর্ধেকেরও বেশি টাকা তারা খরচ করে ফেলেছে। সেসব দিয়ে শোধ করেছে সকল ধার দেনা। ফুলকুঞ্জ আবারও আগমনের মতোই হয়ে উঠেছে নীরব। বাড়িতে শাহানা আর মালতী ফুপু ছাড়া কেউ নেই। বশির উদ্দিন 3 তলা থেকে নিচতলার একটি ঘরে ঠাঁই নিয়েছেন। এই বয়সে সিঁড়ি ভেঙে ওপরে ওঠানামা ওনার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তবে তিনি বাড়িতে থাকলেও যা আর না থাকলেও তা। সারাদিনে প্রয়োজন ব্যতীত তেমন কোনো সারা শব্দ ওনার পাওয়া যায় না। তৈমুর অফিসের কাজে ব্যস্ত। কলেজের ক্লাস শেষে গেট দিয়ে বেরোতেই রোজকার মতন তৈমুরের গাড়িটা ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রাস্তা পার হয়ে গাড়িতে উঠে বসলো উথমি। চালকের উদ্দেশ্যে বলল, এখান থেকে সোজা বড় ভাইয়ার বাসায় যাব আশফাক ভাই। তুরাক স্যারের বাড়ি? হ্যাঁ, ভাবি ফোন করে যেতে বলেছে। তারপর ওখান থেকে যাব হসপিটালে। হাসপাতাল কেন ম্যাডাম? আমার ভাইয়ের বাচ্চা হয়েছে। আচ্ছা। গাড়িতে স্টার্ট দিল আশফাক। জোহান স্কুল থেকে ফিরে খাবার খেয়েই ঘুমিয়ে আছে। তুরাগ এখন অফিসে। এই সময়টা বাসায় যেবার খুব অলসতায় কাটে। কখনো সময় কাটানোর জন্য সে টেলিভিশন দেখে, আবার কখনো বা নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করে। কলিং বেল বাজার শব্দে সে উঠে চলে গেল দরজার কাছে। লুকিং গ্লাসে চোখ রাখতেই পরিচিত মুখশ্রী দেখে অধরে ফুটে উঠল এক চুলতে হাসি। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো উথমি। মিষ্টি হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ভেতরে এসে বসলো উথমি। ততক্ষণে আশপাশটা বেশ ভালো করেই সে পর্যবেক্ষণ করে নিয়েছে। যে বাজে অত্যন্ত শৌখিন একজন মহিলা তাও খুব সহজে বুঝে গিয়েছে। কত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো। কিচেন থেকে একটা ট্রে নিয়ে এসে জায়ের সম্মুখে বসে পড়লো জেবা। পানির গ্লাস আর নাস্তার প্লেট এগিয়ে দিয়ে বলল, আজ ইউটিউব দেখে এই সুন্দর সুন্দর মোমোগুলো আর সাথে স্পেশাল একটা সস বানিয়েছে। আগে কখনো অবশ্য ট্রাই করিনি। জোহান রোজ রোজ নতুন কিছু খাওয়ার বায়না ধরে। এখন এগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে, সাথে আমার রেটিং দাও। অপ্রস্তুত হলো অথমি। যেবার উৎসুক চাহনি দেখে হাত ধুয়ে এসে মোমোতে সব সস মাখিয়ে কামড় বসালো। উত্তরের আশায় দাঁত দিয়ে এবার নখ কাটছে যেবা। পরপর দুটো মোমো খেয়ে বিজ্ঞদের মতো মাথা নাড়ালো উথমি। বলল, রেটিং 10-এর মধ্যে 8.5। এমনিতে খেতে দারুণ হয়েছে, বিশেষ করে সসটা। কিন্তু মোমোটা আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল মনে হচ্ছে। চট জলদি একটি মোমো নিজে চেখে দেখলো জেবা। ভ্রু কুটি করে হতাশ হয়ে বলল, সত্যি তো? এটা কোনো ব্যাপারই না, পরবর্তীতে আরো ভালো হবে। তা কি জন্য এত জরুরি তলব করেছেন বললেন না তো? ও হ্যাঁ, তুমি একটু বসো, আমি আসছি। বলে রান্নাঘরে ছুটল জেবা। উথমি তার যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দু হাতে দুটো টিফিন ক্যারিয়ার নিয়ে হাজির হলো সে। সেন্টার টেবিলের ওপর রেখে বলল, তোমার ভাই আর ভাসুর তো আবার এক অফিসে চাকরি করে, সম্পর্কে কলিগ বন্ধু। তাই তোমার ভাসুরের থেকেই জানতে পারলাম আজ তোমার ভাবির সিজার হবে। এই কারণেই সবার জন্য আমি নিজ হাতে রান্নাবান্না করেছি। সবাই হাসপাতালে ব্যস্ত। অফিস শেষে তোমরাও তো আর বাড়িতে গিয়ে রান্না করে আবার হাসপাতালে যাওয়ার সম্ভব নয়। তাই এইগুলো নিয়ে যাওয়ার জন্য তোমায় ডাকলাম। অবাক হলো উথমি। বলল,
এসবের আবার কি দরকার ছিল? অবশ্যই ছিল। আগে তো মাঝে মধ্যেই রিনিতা ভাবির সাথে দেখা হতো, একে অপরের বাসায় যাতায়াত লেগেই থাকতো। এখন সম্পর্ক আরো জোরালো হয়ে বেআইন হয়ে গিয়েছে। এতটুকু না করলে হয়? এখন নিশ্চয়ই হাসপাতালে যেতে। হ্যাঁ, ভেবেছিলাম একেবারে হসপিটালে গিয়ে ভাবি আর তার বাচ্চাকে দেখে তারপর ফিরবো বাড়ি। তা ভালো, আগে একটু ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আমার বাবা গ্রামের বাড়ি গিয়েছিল গতকাল রাতে। বাড়ি ফিরে আজ সকালে এক গাদা শাক সবজি, দেশি মুরগির ডিম দিয়ে গিয়েছে। আম্মা আবার কচুলতি, লাউ, দেশি মুরগির ঝোল খেতে খুব পছন্দ করে, সেইগুলোও তো সঙ্গে করে নিয়ে যেও। বাড়ি ফিরতে তো দেরি হবে ভাবি। আহা, গাড়ি এনেছো না সঙ্গে করে? আশফাককে ডেকে গাড়িতে উঠিয়ে দিব। আচ্ছা। আরও আধ ঘন্টা ওখানে কাটিয়ে তারপর সোজা হাসপাতালে চলে এলো উথমি। বাইরে সন্ধ্যা নেমেছে, রিনিতা ঘুমাচ্ছে। পাশে শোয়া ছোট্ট বাচ্চাটাও পরম নিশ্চিন্তে মায়ের হাতের ভাঁজে ঘুমিয়ে আছে। আসিয়া আর কেয়া বেগম তনিকে নিয়ে করিডোরে বসা। উৎস রায়হান কবির নিচে গিয়েছে চা খেতে। নির্দিষ্ট কেবিনের সম্মুখে এসেই মায়ের সাথে দেখা হলো উথমির। মেয়েকে দেখে উঠে দাঁড়ালেন কেয়া বেগম, বললেন, এই উথমি এসে পড়েছে। উথমি মায়ের দিকে কয়েক কদম এগিয়ে এসে থামল। হাতের ব্যাগগুলো ওনার হাতে ধরিয়ে দিয়ে শুধালো, আসতে একটু দেরি হয়ে গেল। তা ভাবি এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর বাচ্চা? ও ভালো আর সুস্থ আছে, একেবারে বাপের চেহারা পেয়েছে। যা ভেতরে গিয়ে দেখে আয়। মায়ের কথায় কেবিনের ভেতরে প্রবেশ করলো উথমি। ঘুমন্ত রিনিতার দিকে এক পলক তাকিয়ে কোলে তুলে নিল বাচ্চাটিকে। বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। কারো উপস্থিতিতে চোখ মেলে চাইল রিনিতা। ননদকে দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কখন এলে? ভাবির কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো উথমি। উত্তরে বলল, এই তো এলাম। তুমি ঘুমাওনি? ঘুম ভেঙে গিয়েছে। শরীর এখন কেমন? শুনেছি খুব পেইন উঠেছিল। আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভাতিজা পেট থেকে বের হওয়ার জন্য যেই লাথি আমায় মারছিল, পেন না উঠে পারে? যাক, আল্লাহ সব ভালো করেছেন, এতেই শান্তি। তোমার কপাল ভালো বলতে হয়। প্রথম চান্সেই পয়দা করলে একটা দুষ্টু মেয়ে, আর দ্বিতীয় চান্সে একেবারে ছেলে। হাসলো রিনিতা, বলল, আমার কষ্ট আরো বেড়ে গেল উথমি। এক দুষ্টুকে সামলাতে সামলাতে তো হিমশিম খেতে হয়। এখন আবার একজন এসেছেন। ব্যাপার না, দেখতে দেখতে বড় হয়ে যাবে। আরও কিছুক্ষণ ভাতিজাকে কোলে নিয়ে সেখানেই বসে রইল উথমি। মাঝে মধ্যে টুকিটাকি কথা চালালো ভাবি ননদের মধ্যে। তখনই কোত্থেকে যেন ছুটে এলো তনি। এসে ফুপুর গা ঘেঁষে দাঁড়িয়ে বাচ্চাটির দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, এই দেখো পুপি, আমার ভাই এটা। এবার থেকে আমি আইসক্রিম আর ভাই মিলে খেলবো। ভাইও চলে এলো, অথচ আইসক্রিমকে আইসক্রিম বলা আর ছাড়লি না তুই, তাই না? ঠিকই তো বলেছি, ও আইসক্রিমই তো। হয়েছে হয়েছে, ও এখনো ছোট, তোর সাথে খেলতে এখনো দেরি আছে। আমিও তো ছোট। আরে ও তো আর তোর মতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না শোনা। মাথা নাড়ালো তনি, প্রশ্ন ছুড়ল, ওই আঙ্কেল কই? ডাকো, ভাইকে দেখিয়ে আনি। আঙ্কেল এখন অফিসে, খুবই ব্যস্ত, তোর ভাইকে পরে দেখবে। রিনিতা শুধালো, তুমি একাই এসেছো? হ্যাঁ ভাবি, কলেজ শেষে জায়ের বাড়ি থেকে সোজা এখানে এলাম। উনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আর হ্যাঁ, আমার যা কিন্তু তোমার জন্য এত এত রান্না করে পাঠিয়েছে। প্রতিউত্তরে শুধুই হাসলো রিনিতা। বাচ্চার ঘুম ভেঙে যেতেই তাকে রিনিতার পাশে শুয়ে তনিকে নিয়ে বাইরে চলে এলো উথমি। আসিয়া বেগমের হাতে তাকে ধরিয়ে দিয়ে বলল, এভাবে ওকে ধরে রাখবেন মা, ওই প্রচুর দুষ্ট এই বাচ্চা। আসিয়া বেগম হাসলেন। কেয়া বেগম শুধালেন, দেখছিস ছেলেকে কেমন? হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ। জামাই কোথায়? এলো না যে? উনি এসে কি করবেন? তাছাড়া উনি এই ব্যাপারে জানেন না, অফিসে আছেন। এখন বাড়ি ফিরবি? না, আমার একটু কাজ আছে হসপিটালে। তোমরা ফিরবে? আমি তো আজ রাতটা এখানেই থেকে যেতে চেয়েছিলাম, কিন্তু বাসা ওইদিকে খালি পড়ে আছে, আর আমি এখন এখানে বসে থাকলে সবাই খাবে কি? তাই বেআইন আর উৎস এখানে থাকবে আজ। আমি আর তোর বাবা তন্নিকে নিয়ে বাড়ি চলে যাব। যা খাবার নিয়ে এসেছি তাতে আজ রাতটা তোমাদের হয়ে যাবে মা।
আর তোমাদের আপাতত ফিরে যাওয়াই উচিত। তোর এখানে আবার কিসের কাজ? ডাক্তার দেখাবো। দুপুরে তোমার থেকে ভাবির খবর পেয়ে গাইনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। ভাবলাম যাবই যখন একেবারেই না হয় ডক্টর দেখিয়ে আসবো। চিন্তিত হলেন কেয়া। সেই চিন্তার রেখা ফুটে উঠল ওনার ললাটে। এ কদিনে মা মেয়ের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছে। আগে মেয়ে ছিল দুটো, আর এখন হয়েছে একটা। এ মেয়ে দিয়েই যেন শেষ বয়সে এসে সব শূন্যতা কাটিয়ে উঠতে চাইছেন তিনি। উদ্বিগ্ন হয়ে শুধালেন, সে কি, তোর আবার কি হয়েছে? কই বললি না তো? খুব অসুখ? এই অসুস্থ শরীর নিয়ে কলেজ করিস তাই না? তেমন জটিল কিছু না মা, চিন্তা করো না। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, ঠিকমতো ঘুম হয় না, খাওয়ার প্রতি একটু একটু অরুচি ধরেছে, শরীর দুর্বল, এই যা। তাই ভাবলাম একেবারে ডক্টর দেখিয়ে যাই। আমি আসছি, তোমরা সাবধানে বাড়ি ফেরো। বাড়ি ফিরে ফোন করে জানাস কিন্তু। আচ্ছা। বলেই চলে গেল উথমি। ডাক্তারের কথা মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পুরো আধ ঘন্টা অপেক্ষার পর পুনরায় ডাক্তারের চেম্বারে প্রবেশ করতে পারল উথমি। ঘড়ির কাঁটায় তখন ধীরে ধীরে সময় বাড়ছে, তার সাথে বাড়ছে রাত। 5 মিনিটের মতো রিপোর্টগুলো চেক করে ডাক্তার বললেন, সমস্যা দেখা দেওয়ার পর আর কোনো ডাক্তার দেখাননি? না। সে কি, এতগুলো দিনে একবারও না? মুখশ্রীতে ওনার বিস্ময়। আসলে আসবো ভেবেও বিভিন্ন ব্যস্ততার কারণে আর আসা হচ্ছিল না। তা বাড়িতে নিশ্চয়ই টেস্ট করিয়েছিলেন? বাড়িতে কিভাবে টেস্ট করব? আপনি প্রেগনেন্সির প্রায় 2 মাস চলছে, অথচ টেস্ট করেননি, ডাক্তার দেখাননি, এটা কিভাবে সম্ভব? আপনার হাজবেন্ড কোথায়? তিনি আসেননি? ভীষণ অবাক হলো উথমি। বুক কেঁপে উঠল তার। শুধালো, কি বলেন আপনি? প্রেগনেন্ট? আমি? হ্যাঁ, আমি অবাক হচ্ছি। আপনি কিভাবে টের পেলেন না? কিছু সিমটম দেখেও তো সন্দেহ হওয়ার কথা। তার উপর মেয়েদের মান্থলি যে নির্দিষ্ট একটা সময় পার করতে হয়, সেটাও তো অফ থাকে। আশা করি বুঝতে পারছেন আপনি। উত্তর দিল না উথমি। এই মুহূর্তে তার ভেতরে অদ্ভুত সব অনুভূতি কাজ করছে। সন্দেহ যে তার হয়নি এমন নয়, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে এবং সংসার কার্যক্ষেত্রের ব্যস্ততায় ওসব আর মাথায় আসেনি। তার নীরবতায় দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। বললেন, সকল ব্যস্ততার আগে নিজের যত্ন নেওয়া প্রয়োজন ম্যাডাম। নিজে সুস্থ না থাকলে কাজ করবেন কিভাবে, সংসার সামলাবেন কিভাবে? তার উপর এখন আপনি একা নন, ভেতরে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, সেই অনুযায়ী ওষুধগুলো নিয়মিত খাবেন। লিখে দেওয়া তারিখে পুনরায় চেক আপের জন্য চলে আসবেন, নইলে কিন্তু বাচ্চার ক্ষতি হবে। ওপর নিচ মাথা নাড়ায় উথমি। সেইখান থেকে বিদায় নিয়ে নিচে নেমে প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেয়। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে উঠে বসে গাড়িতে।